গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 1 বছর আজ নারকীয় ঘটনায় নিহত 22 তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি পুলিশ। গেল 1 বছরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত প্রায় 65 জন। জঙ্গিবাদ নিয়ন্ত্রণের দাবি পুলিশের, আরও সফলতার জন্য প্রয়োজন জনসচেতনতা। ছুটি শেষে আবারও রাজধানীমুখী কর্মজীবী মানুষ। সড়ক দুর্ঘটনায় 4 জন সহ আলাদা ঘটনায় নিহত 9। এবং সরকারের প্রশ্রয়ে টাকা পাচার বাড়ছে অভিযোগ বিএনপি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন ওবায়দুল কাদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যরাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম, পুরোটা খবরের সঙ্গে থাকছি আমি সাফিনা আহমেদ তরি। ইফাদ প্রিমিয়াম ড্রিঙ্কিং ওয়াটার, শুরু হোক বিশুদ্ধতায়। গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার 1 বছর আজ। দেশ কাঁপানো হামলায় মারা যান পুলিশের 2 কর্মকর্তা ও 17 বিদেশি সহ মোট 22 জন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হয় 6 হামলাকারী। তবে এখনও এর তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে পারেনি পুলিশ। দর্শক, আরটিভির হাতে থাকা একটি সিসিটিভির ফুটেজে উঠে এসেছে গুলশান হামলার গুরুত্বপূর্ণ কিছু দিক, জানাচ্ছেন জুবায়ের সানি। গেল বছরের 1 জুলাই শুক্রবার, সময় রাত 9:15। কয়েকজন অস্ত্রধারী ঢুকে পড়ে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয়। শুরু করে এলোপাতাড়ি গুলি। পাশের বাড়ির সিসিটিভির ফুটেজে দেখা যায় পুলিশের একটি টহল দল তাদের প্রতিরোধ করার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে। আহত হন কয়েকজন। খবর পেয়ে জড়ো হতে শুরু করেন পুলিশ, ডিবি ও র্যাবের সদস্যরা। চলে নানা পরিকল্পনা। রাত 10:30টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রেস্তোরাঁর গেটের দিকে এগিয়ে গেলে গ্রেনেড ছোড়া হয়। আহত হন কর্মকর্তা সহ পুলিশের প্রায় 50 সদস্য। পরে তাদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। সেখানে মারা যান পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। হঠাৎ করে ভিতর থেকে একটা গ্রেনেড থ্রো করলো। সাথে সাথেই আমাদের চোখের সামনে আমরা দেখলাম যে ওসি সালাউদ্দিন পড়ে গেল, রবিউল পড়ে গেল, আরও অনেক স্প্লিন্টার আহত হইল। রক্ত, ওদের গায়ে রক্ত, আমার শরীরে, আমার মাননীয় পুলিশ কমিশনারের শরীরে। মুহূর্তের মধ্যে দেখলাম যে পুলিশের আমাদের যারা বডিগার্ড ছিল তারাও দূরে চলে গেল। আমার আশেপাশে আর কেউ নাই। এত ভয়ঙ্কর বিষয় তখন আমরা বুঝে উঠতে আমাদের সময় লাগতেছে। পুরো এলাকা ঘেরাও করে র্যাব, পুলিশ, বিজিপি। ছুটে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু হয় পরদিন সকালে। র্যাব, পুলিশ, সোয়াত, বিজিপি, সেনা ও নৌবাহিনীর কমান্ডোদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান চালায়। ঘণ্টাব্যাপী অভিযান শেষে উদ্ধার করা হয় একজন জাপানি সহ 13 জন জিম্মিকে। রেস্টুরেন্টের ভিতরে 6 জন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করে যৌথ বাহিনী। এ ঘটনায় নিহত হন 17 বিদেশি সহ 22 জন। ঘটনার 1 বছর পার হলেও এখনো তদন্ত প্রতিবেদন আদালতে জমা হয়নি। তবে মামলার তদন্তে অনেক অগ্রগতি হয়েছে জানিয়ে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান জানালেন, আরও 3 জঙ্গিকে আটক করতে পারলে পুরো ঘটনা খোলাসা হবে। 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ আসামি আমাদের, যাদের খুব বড় ধরনের ভূমিকা ছিল এই হামলা পরিকল্পনা এবং এটি বাস্তবায়ন প্রক্রিয়ার সাথে। সোহেল মাহফুজ, রাশেদ ওরফে র্যাশ নামে একজনের কথা এসেছে, আপনারা দেখেছেন, তাকে খুঁজছি। আর বাশারুজ্জামান ওরফে চকলেট। এই 3 জন আমরা মনে করছি মোস্ট ইম্পর্টেন্ট আসামি। তাদেরকে পেলে হয়তো এই মামলার তদন্ত কাজ আমরা শেষ করতে পারবো। শিগগিরই আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলেও জানান তিনি। পরিকল্পনা হয় যে তারা ঢাকায়। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। রাজধানী গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর গেল 1 বছরে বেশ কিছু জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয়েছে প্রায় 65 জন জঙ্গি। দর্শক, পুলিশ মনে করছে যে এসব অভিযানের সফলতার কারণে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এক্ষেত্রে আরও সফলতার জন্য প্রয়োজন জনসচেতনতা। জঙ্গি দমনে গত এক বছরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার চিত্র নিয়ে জুবায়ের সানির আরও একটি রিপোর্ট। গেল বছর রমজান মাসে গুলশান হামলার মাধ্যমেই নব্য জেএমবি তাদের নাশকতার সামর্থ্যে জানান দেয়। এরপর নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের বিভিন্ন এলাকায় একের পর এক অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরাশায়ী হতে থাকে জঙ্গিরা। গুলশানের ঘটনার 7 দিনের মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের নামাজ চলাকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় আবির রহমান নামে এক জঙ্গি। আহত অবস্থায় আটক করা হয় শফিউল নামে আরেক জঙ্গিকে। গত বছরের 26 জুলাই কল্যাণপুরের তাজ মঞ্জিলে অভিযানে নিহত হয় 9 জঙ্গি। 27 আগস্ট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় অভিযানে মারা যায় নব্য জেএমবির মাস্টারমাইন্ড বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক তামিম আহমেদ চৌধুরী, তার আরও 2 সহযোগী তাওসিফ হোসেন ও ফজলে রাব্বি। 2 সেপ্টেম্বর মিরপুরের রূপনগরে কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে নিহত হয় মেজর অবসরপ্রাপ্ত জাহিদুল ইসলাম। 10 সেপ্টেম্বর রাজধানীর আজিমপুরের একটি বাড়িতে অভিযানে নিহত হয় নব্য জেএমবির অন্যতম শীর্ষ নেতা তানভীর কাদেরী। 24 ডিসেম্বর রাজধানীর আশকোনায় কাউন্টার টেরোরিজম ইউনিটের অভিযানে আত্মঘাতী হামলায় মারা যান শাকিরা নামে এক নারী জঙ্গি। চলতি বছরের 24 মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় অভিযানে নিহত হয় 4 জঙ্গি। জঙ্গিদের হামলায় নিহত হন র্যাবের গোয়েন্দা শাখার প্রধান সহ আইন শৃঙ্খলা বাহিনীর 3 সদস্য। এমন বিভিন্ন অভিযানের কারণে জঙ্গিরা অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের দিকে আবার সংগঠিত হয়েছিল তারা। ফলে মার্চের দিকে হয়তো এই রমজানকে কেন্দ্র করেই তাদের একটা প্রস্তুতি তারা নিয়েছিল, যেটি মার্চ থেকে আবার আমরা বলা যায় যে টানা অভিযানে, লাগাতার কতগুলো অভিযানের মাধ্যমে তাদের সেই ক্যাপাসিটিটা আমরা পুরোপুরি আমরা ভেঙে দিতে পেরেছি। নব্য জেএমবির অন্যতম মাস্টারমাইন্ড মেজর জিয়াকে ধরতে পারলে জঙ্গিদের আরো কোণঠাসা করা সম্ভব বলে জানান তিনি। জুবায়ের সানি, RTV, ঢাকা। অন্য প্রসঙ্গ এবার, ঈদ শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়ছে। যাত্রীদের বাড়তি চাপের কারণে নির্ধারিত সময়ের অনেক আগে সদরঘাট টার্মিনালে পৌঁছে গেছে বেশিরভাগ লঞ্চ। সড়কপথে অনেকটাই যানজটমুক্তভাবেই রাজধানীতে ফিরছেন মানুষ। তবে ট্রেনে ছিল বাড়তি যাত্রীর চাপ। সড়ক দুর্ঘটনায় 4 জন সহ আলাদা ঘটনায় মোট 9 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে রংপুরের তারাগঞ্জে বাসের চাকা মেরামত করার সময় পিছন থেকে অন্য একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক, সহকারী ও এক যাত্রী মারা যান। এ সময় আহত হন 20 জন। মুন্সিগঞ্জের গজারিয়ায় গাড়ি চাপায় এক পুলিশ কনস্টেবল মারা যান। কুমিল্লা সদরের চাঁদপুরে প্রতিবন্ধী তরুণীকে যৌন নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তকে আটক করে পুলিশ। শুক্রবার সকালে সাভারের আশুলিয়ার ভাড়া বাসা থেকে গৃহবধূ নাজমার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী আকাশ পলাতক। ভোরের রাজশাহীর তানোরে র্যাবের তাড়া খেয়ে পানিতে ডুবে এক ব্যবসায়ী মারা যান। পারিবারিক কলহের জেরে ভোলা ও বগুড়ায় 2 জন খুন হন। এদিকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ভেসে যাওয়া সুদীপ্তদের লাশ 3 দিন পর শুক্রবার সোনাদিয়া পয়েন্ট থেকে উদ্ধার করেছে নৌবাহিনী। গেল 27 জুন মঙ্গলবার সকালে কক্সবাজারের সৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সুদীপ্ত। এরপর তাকে খুঁজতে লাইফগার্ড, টুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীও অভিযান চালায়। 3 দিনের অভিযানের পর সকালে সোনাদিয়া দ্বীপের অদূরে বঙ্গোপসাগর থেকে সুদীপ্তদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় নৌবাহিনীর সদস্যরা। এদিকে টেকনাফের নাফ নদীতে নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ হওয়া আনোয়ার সাদের নামে আরও এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে জালিয়ার দ্বীপ থেকে আরও 3 ছাত্রের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মঙ্গলবার নারী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শীর্ষক একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। গ্রন্থটিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে মূল্যায়ন করা হয়েছে বলে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। গ্রন্থটির লেখক বিশিষ্ট মানবাধিকার কর্মী ও শিক্ষাবিদ রিচার্ড ওব্রায়ান। তিনি বর্তমান বিশ্বের 18 জন নারী জাতীয় নেতার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষভাবে উপস্থাপন করেন। বইয়ের প্রচ্ছদে বিশ্বের আরও 6 জন শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও স্থান করে নিয়েছে। সরকারের প্রশ্রয়ে বিদেশে টাকা পাচার বাড়ছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সরকারের হাত থাকায় ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে অর্থ মন্ত্রণালয়। গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে রিজভী বলেন, সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের টাকা রাখার পরিমাণ আরও বেড়েছে, যা 1 বছরের ব্যবধানে 1000 কোটি টাকা ছাড়িয়েছে। সরকারের লুটপাটের অর্থ ঘাটতি মেটাতে চলতি বাজেটে জনগণের ওপর করের বোঝা বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি। শুক্রবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে বিদেশে অর্থ পাচারের সাথে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার, এমনটি বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ পাচার প্রসঙ্গে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, অর্থ পাচারের রেকর্ড বিএনপির, আওয়ামী লীগ কখনো এসবের সঙ্গে জড়ায়নি। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভারতে গৌরক্ষার নামে চলমান মুসলমান হত্যা বন্ধের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে গৌরক্ষার নামে মুসলমানদের পিটিয়ে হত্যা করছে হিন্দুরা। এ নিয়ে সমালোচনার মুখেও নীরব ছিলেন তিনি। এদিকে মোদীও আহ্বান সত্ত্বেও গৌরক্ষকদের তাণ্ডব থামেনি। এর কয়েক ঘন্টার মধ্যেই ঝাড়খণ্ডের রামগড়ে আরও এক মুসলমানকে পিটিয়ে হত্যা করেছে হিন্দুরা। গরুর মাংস নিয়ে বাজারে যাওয়ার অভিযোগে তাকে হত্যা করা হয়। ক্লেমন খেলার সংবাদ। পার্টেইল কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে সানিডেল স্কুল। বিকেলে খেলোয়াড়দের ফটো সেশনে বিষয়টি নিশ্চিত করেন হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা। আগামী 3 জুলাই থেকে 8 জুলাই স্কুল ভিত্তিক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সুইডেনের গোমেনবার্গে। বাংলাদেশ সহ বিশ্বের 42টি দেশের 470টি বয়স ভিত্তিক দল অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। বাংলাদেশের হয়ে সানিডেল স্কুলের অনূর্ধ্ব 16 ও অনূর্ধ্ব 18 দলের 29 জন খেলোয়াড় অংশ নিচ্ছেন আসরে। 2 জুলাই ভোর 4টায় সুইডেনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে খেলোয়াড়রা। মধ্যরাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো